ওকে, ওকে, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন পরিষ্কার? জি স্যার, আচ্ছা, জি স্যার। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, আচ্ছা, আমরা গতকাল থিওরিটা বলে ফেলছিলাম যে বিম কলাম কি। আজকে ওইটা সম্পর্কে ফার্দার না যাই, আমরা একটা বিম কলাম ডিজাইনের অঙ্ক করব, মানে বিম কলাম টাইপ কলাম ডিজাইনের অঙ্ক করব। যেই কলামটা আমরা মোমেন্ট এবং এক্সিয়াল ফোর্স দুইটার জন্যই ডিজাইন করব, ভার্টিক্যাল লোডিং এবং মোমেন্ট দুইটার জন্যই আমরা কলামটা ডিজাইন করব। এখানে একটা ফ্রেম দেখা যাচ্ছে, এটা হচ্ছে 2D টাইপ পিকচার। এখানে ফ্রেমটা আছে এই যে এ বি, তার এ বি সি ডি, এখানে হচ্ছে বি থেকে সি হচ্ছে তার বিম, এইদিকে একটা কলাম আছে, এইদিকে একটা কলাম আছে। এটা হচ্ছে 2D ছবিটা। আমরা যেটা ডিজাইন করব এটা হচ্ছে এই কলামটা, এই এ বি কলামটা ডিজাইন করব। এটার উপর লোডিং যেটা হচ্ছে এক্সিয়াল ফোর্স, যেটা মানে ভার্টিক্যাল লোড হচ্ছে 77.5 কিপ, এবং এটার উপর আবার একটা মোমেন্টও আসতেছে 204 কিপ ফিট। এটাই আমরা যদি শুধুমাত্র এক্সিয়াল লোডের জন্য ডিজাইন করতাম, সেই ক্ষেত্রে সেটাকে শুধুমাত্র কলাম বলা যেত, কলাম কন্ডিশনের জন্য ডিজাইন বলা যেত। যেহেতু এটাতে একটা মোমেন্টের জন্য ডিজাইন কনসিডারেশন আনতে হচ্ছে, এই জন্যই এটাকে আমরা বিম কলাম ডিজাইন বলতেছি এই কলামটার ডিজাইনের ক্ষেত্রে। আর আমাদের হচ্ছে স্টিল ম্যাটেরিয়ালস যেটা, এটা হচ্ছে A36 যথারীতি মোস্ট কমনলি ইউজড। আর আরেকটা কন্ডিশন বলে দিছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ বিসি, এইটা, এই যে এই বিমটা, আর মোমেন্ট অফ ইনার্শিয়া অফ বিই, যেটা কিনা হচ্ছে এই বিমটা ইবি, এইটা ইকুয়াল টু হচ্ছে কলামের যে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা 2 টাইমস। ওকে, এই তথ্যটা দেয়া আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা কলামের যখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা নিতে পারবো বা জেনে যাব, সেইটার থেকে 2 টাইমস মাল্টিপ্লাই করে দিলে আমরা দুইটা বিমের, ওই কলামের উপরের অ্যাডজেসেন্ট যে দুইটা বিম আছে, ওই দুইটা বিমেরও আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে নিতে পারবো। এখন হচ্ছে এই 2D কলামটা বললাম যে, সরি, 2D স্ট্রাকচারাল ফিগার যেটা দেয়া আছে এটার থেকে এই কলামটা পাচ্ছি। এটার একটা ছবি, 3D ছবি এখানে দেয়া আছে, যেহেতু আমরা ডিজাইনটা দুই ডিরেকশনের জন্য করব। এই নিচের ছবিটা একটু খেয়াল করি, আমাদের যে ডিজাইন করব কলামটা হচ্ছে এইটা, এ বি কলামটা, এই হচ্ছে আমাদের ফ্রেমটা, টোটাল ফ্রেম। এখন আমরা এই ডিজাইন কনসিডারেশনটা যখন করব বা যেটার জন্য ডিজাইন করব, আমরা দুইটা ডিরেকশনের জন্য ডিজাইন করব। একটা হচ্ছে তার লং ডিরেকশন এই দিকে, এটাকে তার স্ট্রং ডিরেকশনও বলা হয়। এই যে এই দিকটা, এটা হচ্ছে লং ডিরেকশন। আবার এই দিকটা আরেকটা ডিরেকশন আছে, এটা হচ্ছে শর্ট ডিরেকশন, এটাকে তার উইক ডিরেকশনও বলা যায়, উইক ডিরেকশনও আমরা বলি। কারণ হচ্ছে আপনারা দেখবেন যখন কোনো ল্যাটারাল ফোর্স কাজ করে, এই 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 যে স্ট্রং এবং উইকটা বলতেছি আমরা কিন্তু ল্যাটারাল ফোর্সের জন্য, মানে হচ্ছে উইন্ড লোড এবং আর্থকোয়েক লোডের জন্য। আচ্ছা, এইটা কেন উইক এবং কেন স্ট্রং হয়? জেনারেলি যেটা হয়, যদি আর্থকোয়েকটা আমাদের এই দিক থেকে আসে, আর্থকোয়েকের ওয়েভটা এরকম হয়ে আসে, তাই না? নিচের দিকে, সরি, এটা নিচের দিকে হিট করে, আমি এটা একটু মুছে নিচ্ছি আবার। আর্থকোয়েক ওয়েভটা গ্রাউন্ডে হিট করে এবং এটা একটা ওয়েভের মতো আসে এইভাবে, এখানে এসে এই জায়গায় হিট করবে সে। ওকে, যখন এই জায়গায় সে হিট করবে, তাহলে এইটার কম্পনটা, ল্যাটারাল ড্রিফটিংটা এইদিকে হবে এবং এইদিকে হবে, লং ডিরেকশনে হবে। এখন এই ল্যাটারাল ড্রিফটিং এর পরিমাণটা, যেহেতু এটা তার লং ডিরেকশন, এখানে লেংথ অনেক বেশি, তার শেপের কারণে এইদিকে ড্রিফটিংটা তুলনামূলকভাবে কম থাকবে। কিসের প্রেক্ষিতে তুলনামূলকভাবে কম থাকবে? এই যে শর্ট ডিরেকশন আছে, এই যে এইদিকে যে আর্থকোয়েক যদি হিট করে, তার ওয়েভটা যদি এদিক থেকে এসে হিট করে, তাহলে এইদিকে যে ড্রিফটিংটা হবে তার শর্ট ডিরেকশনে, ওই দিকে, এই দুইটা দিকে ল্যাটারাল ড্রিফটিং এর পরিমাণটা বেশি থাকবে। যে কোনো ধরনের আপনি রেক্টেঙ্গুলার বক্স বা যে কোনো কিছু লম্বাটে টাইপের রেক্টেঙ্গুলার শেপের যে কোনো বক্স আপনি দেখবেন, যদি নড়ানোর চেষ্টা করেন, তার শর্ট ডিরেকশন যেদিকে আছে ওই দিকে যখন ধাক্কা দিবেন খুব ইজিলি তাকে নড়ানো যায়। তার লং ডিরেকশনে ধাক্কা দিলে একটু ডিফিকাল্ট হয় ওইটাকে মুভ করা বা সাইডওয়ার্ড নড়ানোর জন্য। এই জন্যই আমরা শর্ট ডিরেকশন যেদিকে থাকে ওইদিকে ড্রিফটিংটা বেশি থাকার কারণে ওইটা ওই কলামের ক্ষেত্রে উইক ডিরেকশন বা শর্ট ডিরেকশন হয়, এবং লং ডিরেকশনের ক্ষেত্রে ড্রিফটিংটা অনেকটা রিডিউসড ড্রিফটিং হয় তুলনামূলকভাবে। শর্ট ডিরেকশনে যেটা হয় এটার থেকে তুলনামূলকভাবে লং ডিরেকশনে কম হয়। লং ডিরেকশনকে আমরা তার স্ট্রং ডিরেকশন বলতেছি। ওকে, এখন আমি একটু অঙ্কতে চলে যাই। শুরুতেই আমরা যেটা করব, একটা ইকুয়েশন নিয়ে স্টার্ট করব। ইকুয়েশনটা হচ্ছে এইটা, পি স্টার
দেখেন p star equal to p plus 2mx divided by d plus 7.5 my divided by b। এই ইকুয়েশনটা আপনারা পাবেন হচ্ছে গেলর্ডের যে স্টিল স্ট্রাকচারে বই আছে, রেফারেন্স বই আমাদের, ওইটার 436 নাম্বার পেজে এই ইকুয়েশনটা আছে। বিম কলাম এই ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন দিয়ে স্টার্ট করি। এই পিটা হচ্ছে ইকুয়েশন অফ ইকুইভ্যালেন্ট এক্সিয়াল লোড। ইকুয়েশন অফ ইকুইভ্যালেন্ট এক্সিয়াল লোড, এই পি কে ইকুইভ্যালেন্ট এক্সিয়াল ফোর্স বলা হয়, যে নিচে লেখা আছে, এগুলা খেয়াল করবেন এই জায়গাটুকু। এইখানে প্রত্যেকটা অংশ দেয়া আছে, পি স্টার ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট এক্সিয়াল ফোর্স। এখন বাকিটুকু কি আছে, 2mx ডিভাইডেড বাই ডি। ডিটা হচ্ছে কত, ডেপথ অফ দা সেকশন, আর বিটা হচ্ছে উইডথ অফ দা ফ্লেঞ্জ। আমাদের সেকশনটা হচ্ছে ওয়াইড ফ্লেঞ্জ সেকশন, ডাব্লিউ টাইপ সেকশন। এই যে এটা হচ্ছে একটা ডাব্লিউ টাইপ সেকশন, ওয়াইড ফ্লেঞ্জ সেকশন বলে এটাকে। এই অংশটুকু হচ্ছে তার ফ্লেঞ্জ, এই যে অংশটুকু আছে এটা হচ্ছে তার ফ্লেঞ্জ। এই ফ্লেঞ্জের উইডথটা হচ্ছে এই বি। ওকে, আর এই যে ডেপথ আছে, মানে এটার যে হাইট, এটার ক্রস সেকশনটা যদি আমরা ক্রস সেকশন করে এইভাবে যদি দেখি, এটার ইয়ের যে হাইটটা, যেটা ওয়েব, যেটা ওয়েবের যে ডেপথ যেটা, এটা হচ্ছে ডি, এই ডি এর ভ্যালু। ওকে, এখন আমরা যেটা যেটা দেয়া আছে এটাতে একটু আসি, গিভেন কি আছে দেখি। গিভেন p ইকুয়াল টু 77.5 কিপ, আমাদের এক্সিয়াল ফোর্স দেয়া আছে 77.5 কিপ, এবং মোমেন্ট হচ্ছে 204 কিপ ফিট। এই দুইটা জিনিসের জন্য আমরা কলামটা ডিজাইন করব। ওকে, এজিউম এ ট্রায়াল কলাম ডেপথ ডি ইকুয়াল টু 14 ইঞ্চ। আপনারা দেখবেন আরসিসি ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা ট্রায়াল ডেপথ নিয়ে স্টার্ট করি, বিম হোক কলাম হোক, একটা সেকশন ধরি কলামে, অথবা বিমের ক্ষেত্রে একটা ট্রায়াল ডেপথ নিয়ে আমরা কিন্তু স্টার্ট করি। এইখানেও ঠিক তেমনি আমরা একটা ট্রায়াল ডেপথ ডি ইকুয়াল টু 14 ইঞ্চি ধরলাম। এখন এইটা আবার এজিউম করার ক্ষেত্রে বেশি ওয়াইডলি গেস না করে, এখানে একটা ইনফরমেশন দেয়া আছে যে W8, W10, W12, W14 এই টাইপের সেকশন গুলাই মোস্ট কমনলি কলামের ক্ষেত্রে ইউজ করা হয়, W টাইপ সেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আবার দেখেন বিভিন্ন টাইপের সেকশন আছে, একটা হচ্ছে W8, তারপর W10, W12, W14 এই টাইপের সেকশন গুলা কলাম ডিজাইনের ক্ষেত্রে, এই টাইপের ডিজাইনের ক্ষেত্রে মোস্ট কমন ভেরিয়েন্টস এগুলা ইউজ করা হয়। তাই যদি হয় এইগুলার মধ্যেই আমরা একটা গেস করে এজিউম করে স্টার্ট করতে পারি। তো এগুলার মধ্যে সবচেয়ে বড় যেটা W14, যেটা ডেপথ সবচেয়ে বেশি, এই 14 গুলা তো আগে বলছিলাম। 8 মানে হচ্ছে এইটার ওয়েবের ডেপথ, 10 হচ্ছে এই W10 এর ওয়েবের ডেপথ 10 ইঞ্চি, W12 এর ওয়েবের ডেপথ 12 ইঞ্চি, W14 এর ওয়েব ডেপথ 14 ইঞ্চি। এই নাম থেকেই বোঝা যায় এগুলার ওয়েবের ডেপথ কতটুকু। এখন আমরা সেই ক্ষেত্রে এজিউম এ ট্রায়াল কলাম ডেপথ ডি ইকুয়াল টু 14 ইঞ্চি, মানে হচ্ছে W14 যে সেকশনটা আছে এইটা নিয়ে আমরা ট্রায়াল স্টার্ট করব। আমাদের এই অঙ্কটা কমপ্লিটলি ট্রায়াল এন্ড এরর বেসিস, আমাদের গেস করে স্টার্ট করতে হবে, ট্রায়াল দিতে হবে, চেক করতে হবে, ওকে হইলে ওকে, না হইলে আবার নতুন একটা সেকশন নিতে হবে, নিয়ে চেক করে দেখতে হবে। ওকে, তারপরে যাই হচ্ছে আমরা নিয়ে নিলে আমরা বেশ কিছু জিনিস জানলাম কোশ্চেন থেকে এবং একটা এজিউম করলাম। জানি কি কি, একটা হচ্ছে লোড 77.5 কিপ, তারপরে হচ্ছে মোমেন্ট 204 কিপ ফিট, তারপরে হচ্ছে ডেপথ 14 ইঞ্চি, এটা ধরে নিছি। নিয়ে আমরা এখন এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা সলভ করে নেই। এই ইকুয়েশনটা এখানে আছে, পি স্টার ইকুয়াল টু কোন কোন ভ্যালু দেয়া আছে দেখি। পি এর ভ্যালু হচ্ছে 77.5, এই যে এটা বসালাম। ওকে, তারপরে হচ্ছে 2mx ডিভাইডেড বাই ডি, আমরা 2 বসালাম। m হচ্ছে 204, মোমেন্ট 204 কিপ ফিট, আর 12 হচ্ছে এটাকে ইঞ্চিতে নিয়ে নেওয়া হয়েছে, আর নিচে হচ্ছে আমাদের সেকশনের যে ডেপথ 14 এটা দিলাম। প্লাস হচ্ছে 7.5, দেখেন জি এখানে 0 ধরা আছে, কারণ হচ্ছে আমরা যে মোমেন্টটা কাউন্ট করতেছি এইটা মোমেন্টার দুই ডিরেকশনের জন্য নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেকশনের ক্রস সেকশন যেটা আছে, ক্রস সেকশনের জাস্ট আমাদের ওয়েব ডেপথ বরাবর, ওয়েবের যে ডেপথ আছে এই ডেপথ বরাবর মোমেন্টটা আমরা ক্যালকুলেশন করতেছি। দ্যাট মিন্স আমরা যদি এই ফ্রেমটা দেখি, এই ফ্রেমটা দেখি, এই যে দেখেন আমাদের মোমেন্ট কাউন্টিংটা হচ্ছে এই দিকে একটা, আবার এই দিকে, এই দুইটা ডিরেকশনে আমরা মোমেন্ট কাউন্টিং করে দেখব, মানে লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনে। কিন্তু ফ্লেঞ্জ যেটা আছে আমাদের, ফ্লেঞ্জের যে থিকনেস আছে, ফ্লেঞ্জ উইথ, এই দিকে কোনো মোমেন্ট ক্যালকুলেশন আমরা করতেছি না, এটা আপাতত প্রয়োজন নাই। এখন এইটা কেন হচ্ছে, এইটা নিচে দেখেন একটা লাইন লেখা আছে, এই যে এইটার ব্যাখ্যাটা এই নিচে এই লাইনটা একটু পড়ে দেখেন।
For any wide flange section, x is the major axis and y is the minor axis. Major axis means axis about which it has greater moment of inertia. ix greater than iy which will control the case. Okay, আমাদের এই সেকশনের দুইটা অ্যাক্সিস আছে, একটা হচ্ছে y অ্যাক্সিস আর আরেকটা হচ্ছে x অ্যাক্সিস। তো আমরা x অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা পাইছি ওইটার জন্যই আমরা শুধু x অ্যাক্সিসের ডিরেকশনেই মোমেন্টটা নিয়ে ক্যালকুলেশনটা করতেছি। কারণ হচ্ছে এইটার ফেলিওরটা গভর্নড হবে যেটা ম্যাক্সিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া যে ডিরেকশনে আছে ওই ডিরেকশনের মোমেন্ট দিয়ে। অপর ডিরেকশন যেটা আছে মানে যেই ডিরেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা কম ওই ডিরেকশনের ফেলিওর দিয়ে মোমেন্টের ফেলিওর দিয়ে এইটার ফেলিওর গভর্নড হবে না। তো এই জন্যই আমরা শুধুমাত্র এই এক্স ডিরেকশনে এম এক্স এর যে ভ্যালুটা যেটা হচ্ছে ডেপথের তার ডেপথের এগেইনস্টে যে মোমেন্টটা আসতেছে 204 এইখানেই শুধু দিছি এই দিকের ভ্যালুটা জিরো হবে মানে এই দিকে এইখানে জিরো বসানো মানে হচ্ছে পুরা ভ্যালুটাই জিরো আসা। দ্যাট মিন্স এইটা উইথড্র থাকবে জিরো হিসেবেই আসবে, শুধুমাত্র এইখানের ভ্যালুটা আসবে, এই অংশটুকুর ভ্যালুটা বসানো হবে। ওকে, এখন যদি আমরা দেখেন এটা যদি জিরো আসে এই পুরো অংশটুকু জিরো আসে এবং আমরা এই অংশটুকু জাস্ট ক্যালকুলেশন করি তাহলে আমাদের 427 কিপ পি স্টারের যে ভ্যালুটা যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট এক্সিয়াল ফোর্স 427 কিপ এটা আসবে। তাই যদি হয় আমরা এখন সেকেন্ডলি যেটা এজিউম করব, আমরা শুরুতে একটা জিনিস এজিউম করছি যে আমাদের সেকশন যেটা নিচ্ছি যেটা নিয়ে ট্রায়াল শুরু করতেছি সেটা ডেপথ হচ্ছে 14 ইঞ্চি, এই একটা এজিউম করলাম। এখন আরেকটা জিনিস আমরা নিব সেটা হচ্ছে অ্যালায়েবল স্ট্রেস, এইটা FA equal to 16.2 KSI। এটা কিভাবে আসছে? এটা আসছে 0.45 FY equal to 16.2 KSI। এটা আমাদের ASD AISC এর ASD ম্যানুয়ালে এইরকম একটা ইনফরমেশন দেয়া আছে 0.45 FY, এই তথ্যটা দেয়া আছে। এইটা দিয়ে আমরা অ্যালায়েবল স্ট্রেসটাকে গেস করে স্টার্ট করব, বাট এটা শুধু কিন্তু গেসিং, মানে এই মানে অ্যালায়েবল স্ট্রেসটা আমরা ট্রায়াল দিয়ে দেখতেছি এটা ওকে আছে কিনা। এটা আমরা আবার পরবর্তীতে চেক করে দেখব যে এই 16.2টা ফুলফিল করতেছে কিনা। তো এইটা ফুলফিল করার জন্য যেটা হচ্ছে যে 0.45 FY নিব। FY এর ভ্যালুটা আমরা জানি সেটা হচ্ছে 36, A36 স্টিলের জন্য FY এর ভ্যালু হচ্ছে 36, FY টা হচ্ছে 36, তাহলে 0.45 ইন্টু 36 ইকুয়াল টু 16.2 KSI। আমরা আগে যখন কলাম ডিজাইন করছি কম্প্রেশন মেম্বার ডিজাইনের যে দুইটা অঙ্ক করছিলাম, একটা LRFD মেথডে একটা SD মেথডে, ওইখানে দেখবেন আমরা ASD মেথডের ক্ষেত্রে অ্যালায়েবল স্ট্রেসটা ধরে নিছিলাম, এজিউম করছিলাম। ঠিক তেমনি LRFD মেথডের ক্ষেত্রে FCR যেটা ক্রিটিক্যাল স্ট্রেস ওইটা এজিউম করছিলাম। আর যেটা অ্যালায়েবল স্ট্রেসের ক্ষেত্রে ASD মেথডের ক্ষেত্রে FA টা আমরা এজিউম করে স্টার্ট করছিলাম, তারপরে চেক করে দেখছি যে এটা ঠিক আছে কিনা ইত্যাদি। ওইটার জন্য আমরা সেকশনও চেক নিছি এজিউম করে, ওইটাও চেক করে দেখছি ঠিক আছে কিনা। এইখানেও জিনিসটা এইরকমই, FA টা শুরুতে কিন্তু এজিউম, বাট এজিউমটা কিভাবে হচ্ছে এটা হচ্ছে 0.45 FY এর যে ভ্যালুটা এইটা নিয়ে আমরা স্টার্ট করতেছি। ওকে, এতটুকু গেল। আমরা দেখেন দুই ধরনের পেলাম, একটা হচ্ছে অ্যালায়েবল স্ট্রেসটা পেয়েছি এবং এই ইকুইভ্যালেন্ট এক্সিয়াল ফোর্স যেটা আছে এইটা পেয়েছি। এই দুইটা পেলাম, একটা হচ্ছে অ্যালায়েবল স্ট্রেস FA আর আরেকটা হচ্ছে ইকুইভ্যালেন্ট এক্সিয়াল ফোর্স P স্টার। এই দুইটা যদি পাই তাহলে এই দুইটার ভ্যালু ইউজ করে আমরা আপাতত শুরুতে একটা রিকোয়ার্ড এরিয়া ক্রস সেকশনাল এরিয়া নিতে পারি, সেটা হচ্ছে P স্টার ডিভাইডেড বাই FA। P স্টারের ভ্যালু জানি আমরা 427 কিপ এবং F এর ভ্যালু হচ্ছে 16.2 KSI। এই দুইটা ইউজ করে আমরা একটা ক্রস সেকশন পেয়ে যাচ্ছি কলামের 26.35। তার মানে আমরা এখন জানলাম যে এজিউম যে স্ট্রেস যেটা করছি এইটা এজিউম ডেপথের জন্য এবং লোড যেটা পেয়েছি ইকুইভ্যালেন্ট এক্সিয়াল ফোর্স এইটার জন্য আমরা একটা সেকশন পেলাম 26.35 স্কয়ার ইঞ্চ। এখন আমরা দেখব এই 26.35 স্কয়ার ইঞ্চ যে সেকশনটা আছে এইটা আমাদের এই মোমেন্ট যেটা আছে ডিজাইন মোমেন্ট যেটা 204 কিপ ফিট এবং 77.5 এক্সিয়াল ফোর্স যেটা আছে এটার জন্য সাফিসিয়েন্ট কিনা। ওকে, এখন আমাদের রিকোয়ার্ড সেকশন ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 26.35 ইঞ্চি স্কয়ার। এখন এইটার এগেইনস্টে আমরা সেকশন কোনটা নিব? আমরা ডেপথ ধরে নিছিলাম 14 ইঞ্চি। এখন শুধু এই ডেপথ ছাড়াও আমাদের আরেকটা ক্রাইটেরিয়া আসে, ওই যে W14 এর সাথে ইনটু 90 একটা আসে, এটা হচ্ছে বার রানিং ফিটে দেখবেন তার ইউনিট ওয়েটটা কত আসে এইটার থেকে আসে।
এইটা আপনারা ওই যে এআইএসসি এর ম্যানুয়াল প্রপার্টিজ এর যে চার্ট আছে আপনারা আগের অঙ্কে দেখছেন, এই শীটটা এই চার্টটা এক্সেলে তোলা এই চার্টটা কিন্তু ওই যে গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। ওয়ার্ল্ডে যত ধরনের স্টিল স্ট্রাকচারের জন্য যত টাইপের সেকশনের প্রয়োজন হয় স্টিলের, প্রত্যেকটার ডাব্লিউ সেকশন বলেন, সি সেকশন বলেন, আই বলেন, ডাব্লিউটি বলেন, যা আছে সবকিছুর ডিটেলস ওইখানে লেখা আছে। ওই সেকশনটা ওই চার্টটা একটু ওপেন করে দেখবেন, ওখানে আমরা W14 × 90 এই সেকশনটা খুঁজে বের করবেন। ফার্স্টে ডাব্লিউ সিরিয়ালে যাবেন, ডাব্লিউ সিরিয়ালে গেলে 14 যেখানে লেখা আছে 14 সিরিয়ালে যাবেন, 14 এর সাথে 90 দেখবেন যেখানে আছে এরকম W14 × 90 লেখা আছে, ওই জায়গা থেকে আপনি এই সেকশনের ডিটেলসটা লিখে নেবেন, নিয়ে আসবেন। এইটাই এখানে করা হয়েছে। ফ্রম দ্য এআইএসসি চার্ট সিলেক্ট এ ট্রায়াল সেকশন W14 × 90 ফ্রম হুইচ আমরা কি পাই A = 26.5 ইঞ্চি স্কয়ার। মানে হচ্ছে W14 × 90 যেই সেকশনটা আছে ওইটার ক্রস সেকশনাল এরিয়া A = 26.5 ইঞ্চি স্কয়ার। যেটা দেখেন আমাদের এজিউম করে যেই ক্রস সেকশনাল এরিয়াটা আসছিল এটার কাছাকাছি 26.35 এর কাছে আছে। এই জন্য আমরা এটার কাছাকাছি এই যে 26.5 ক্রস সেকশনাল এরিয়ার জন্য যেই সেকশন টাইপটা আসে W14 × 90 এইটা নিছি। এখন W14 × 90 সেকশনটার জন্য ক্রস সেকশনাল এরিয়া যেটা আসে 26.5, এইটা ছাড়াও আরো কিছু ইনফরমেশন লাগবে আমাদের এই অঙ্কটা করার জন্য। একটা হচ্ছে Sx এর ভ্যালু 143 ইঞ্চি টু দি পাওয়ার কিউব, এটা আপনারা ওই চার্টেই পাবেন। Rx এর একটা ভ্যালু পাবেন 6.14 ইঞ্চ, আর y এর একটা ভ্যালু পাবেন 3.77 ইঞ্চ, ix মোমেন্ট অফ ইনার্শিয়া x 999 ইঞ্চি টু দি পাওয়ার 4, iy যেটা 362 ইঞ্চি টু দি পাওয়ার 4। এই কয়টা ভ্যালু পাবেন এটা শুরুতেই আপনারা এখানে লিখে নেবেন। অঙ্ক যখন প্রসিড করবো আমরা ফার্দার তখন এই ভ্যালুগুলা ইকুয়েশনের বিভিন্ন পর্যায়ে বসাতে হবে, বসায় চেক করতে হবে যে আমাদের এই W14 × 90 সেকশনটা ওকে আছে কিনা এই ডিজাইন লোড নেওয়ার জন্য। এখন আমরা পরবর্তীতে যাই চেক 1। আমরা ফার্স্টে একটা প্রসিডিওরে চেক করে দেখবো এটা, সেটা হচ্ছে চেক 1। চেক 1-এ আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উইক ডিরেকশন মানে শর্ট ডিরেকশনের জন্য চেক করা। ওই যে শুরুতেই আমি বলছি শর্ট ডিরেকশন হচ্ছে তার এই ইবি ডিরেকশন। আমরা কলাম ডিজাইন করব এবি, এটার জন্য একবার এই এবি ডিরেকশনের জন্য চেক করব, আরেকবার বিসি লং ডিরেকশন এক্স ডিরেকশনের জন্য চেক করব। এখানে ওইখানে ওয়াই কেন লিখছিল এখানে দেখেন এই এটা করে এক্স এবং ওয়াই ডিরেকশনটা বলে দিছে, তার মানে হচ্ছে এইটা ওয়াই ডিরেকশন আবার এটা হচ্ছে এক্স ডিরেকশন, এই দুইটা দেয়া আছে। ওকে, তাহলে যাই তো একটু দেখি উইক ডিরেকশনে যাই। উইক ডিরেকশন বরাবর যেতে গেলে যেটা হয় ফর কলাম এবি এট ওয়াই ডিরেকশন উইক ডিরেকশন, ফার্স্টে আমরা দেখেন গত ক্লাসে আমরা ওই যে বের করছি কে ভ্যালু বের করছি, কে ভ্যালু বের করে একটা অঙ্ক করছি। গত পার্টে মানে আমার লেকচারের লাস্ট পার্ট যেটা ছিল 3 নাম্বার পার্টে যে টাইপের অঙ্কগুলা করে দেয়া আছে ওই ওই প্রতি টাইপের অঙ্কের ইকুয়েশন গুলা এখানে আসবে, ওই প্রসিডিওরটাই এইখানে একত্রিত হয়ে ইউজ হবে। এর মধ্যে ফার্স্টেই যেটা আসতেছে এটা হচ্ছে কে ভ্যালু বের করা, মানে হচ্ছে এই কলামের ইফেক্টিভ লেংথ কোফিসিয়েন্টটা আমরা বের করব। কিভাবে বের করব? সেম আগের প্রসিডিওর, ওই গত অঙ্ক যেরকম করছিলাম ওই এ বি কলামের এ পয়েন্টে আছে হচ্ছে হিঞ্জ সাপোর্ট, যার কারণে জি এর ভ্যালু 10, আর জিবি তে আমরা এইটার ওই স্টিফনেস যেটা বিমের স্টিফনেস, আমরা তো শুধু শর্ট ডিরেকশনে যাচ্ছি তার মানে শর্ট ডিরেকশনে বিমের স্টিফনেসটা আসবে এবং কলামের স্টিফনেসটা, কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া 20 I/20, আই এর ভ্যালুটা আমরা ইয়েতে পাবো, এখানে আছে এই যে আই এর ভ্যালু, এটা আমরা নিয়ে এই ইকুয়েশনটা সলভ করব। আর 2i-টা হচ্ছে এই কলামের আই যেটা আসতেছে মোমেন্ট অফ ইনার্শিয়া এইটার 2 টাইমস অফ আই হচ্ছে বিমের জন্য, আর 25 হচ্ছে বিমের লেংথ, আর 20 হচ্ছে উপরে কলামের লেংথ। এটা যদি আমরা সলভ করি তাহলে 0.63 আসতেছে জি বি এর ভ্যালু। এটা এটা আপনারা একটু বাসায় দেখবেন, প্র্যাকটিস করবেন। আমরা গত ক্লাসে যে অঙ্কটা করছিলাম যেভাবে একটা কলামের 2 পয়েন্টের জি এর ভ্যালু বের করতাম, সেম আমাদের এই ডিজাইন যে কলামটার জন্য করব এই কলামের জন্য আমরা 2 পয়েন্টের জি এর ভ্যালু বের করব। এর মধ্যে আবার এ পয়েন্ট যেটা নিচের পয়েন্ট এটা আবার হিঞ্জ সাপোর্টের জন্য জি এর ভ্যালু ফিক্স 10 নিয়ে নিলাম। আর উপরে যে ইয়েটা আছে বি পয়েন্টের জন্য যেভাবে দুই বিমের স্টিফনেস এবং কলামের স্টিফনেসের রেশিওটা আসবে এইটাই আসছে 0.63। এখন এই ভ্যালু 0.63
এবং 10 এই দুইটা ওই যে নমোগ্রাফের কথা বলছিলাম, নমোগ্রাফে বসালে আপনার k ইকুয়াল টু 1.78 এই ভ্যালুটা পাবেন। এটা হচ্ছে কলামের কোফিশিয়েন্ট ফর ইফেক্টিভ লেংথ। এই যে পাশে ব্র্যাকেটে লিখে দিছি আমি, ফ্রম নমোগ্রাফ k ইকুয়াল টু কোফিশিয়েন্ট ফর ইফেক্টিভ লেংথ অফ কলাম। এটা অলরেডি আপনারা করছেন। এখন হলো, তাহলে আমরা কে এর ভ্যালুটা পেলাম। কে এর ভ্যালু যদি পাই তাহলে আমরা কেএল ডিভাইডেড বাই আর, এই ইকুয়েশনটা আপনারা দেখবেন ওই সিমিলারলি গত ক্লাসের আগের ক্লাসে ফার্স্ট যে ক্লাসটা ছিল মিড টার্মের পরে, ওখানে আমরা এএসটি এবং এলআরএফটি মেথডের দুইটা অঙ্ক করেছিলাম। এর মধ্যে দেখবেন ওই দুইটা অঙ্কেই কেএল ডিভাইডেড বাই আর এর ভ্যালু এবং সিসি এর ভ্যালু বের করতে হয়েছে। ওই যে ইকুয়েশনগুলো ইউজ করছিলাম এখানে সেম ইকুয়েশনগুলাই ব্যবহার করব। একটা হচ্ছে কেএল ডিভাইডেড বাই আর এর ভ্যালু বের করব, এইখানে প্রত্যেকটা ভ্যালু আমরা জানি। কে এর ভ্যালু হচ্ছে 1.78, এই যে বের করছি এই মাত্র। তারপরে হচ্ছে এল, এল হচ্ছে কলামের লেংথ 20 ইনটু 12, এটাকে ইঞ্চিতে কনভার্ট করা। আর হচ্ছে কেএল ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালু হচ্ছে আর ওয়াই। আর ওয়াই এর ভ্যালুটা আমরা ওই যে চার্ট থেকে নিচে নিয়ে আর ওয়াই এর ভ্যালু এখানে 3.7 লিখে রাখছিলাম, এই যে 3.7 আছে, এই 3.7টা এখানে বসালাম। তাহলে কত আসলো? 115। আর সিসি এর ভ্যালু, সিসির ইকুয়েশনটা হচ্ছে 2 পাই স্কয়ার ই ডিভাইডেড বাই এফ ওয়াই রুট ওভার, প্রত্যেকটা ফিক্সড ভ্যালু। পাই এর ভ্যালু জানি, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল 29,000 কেএসআই, আর নিচে এফ ওয়াইটা হচ্ছে 36, আমাদের এ 36 ম্যাটেরিয়ালসের জন্য। এইটা সলভ করলে 126 পাচ্ছি। এখন দেখেন এখানে সিসি এবং কেএল ডিভাইডেড বাই আর, এই দুইটা ভ্যালুর মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট? কেএল ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে 115 আর সিসির ভ্যালু হচ্ছে 126, দ্যাট মিনস সিসির ভ্যালুটা বেশি। তাহলে যদি এরকম হয় সিসি ইজ গ্রেটার দেন কেএল ডিভাইডেড বাই আর, অথবা কেএল ডিভাইডেড বাই আর লেস দেন সিসি যদি হয়, তাহলে এফ এ, এফ এর যে ইকুয়েশনটা আছে এসডি মেথডের জন্য, ওইটাও কিন্তু ওই আগের পার্টে দেয়া আছে, হবে এফ ওয়াই ইন্টু 1 মাইনাস হাফ কেএল ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই সিসি, এই ইকুয়েশনটা টু দি পাওয়ার স্কোয়ার। আবার নিচে 5/3, 3 প্লাস 3/8 ইন্টু কেএল ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই সিসি মাইনাস 1/8 কেএল ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই সিসি টু দি পাওয়ার কিউব। এই ইকুয়েশনটা আপনারা আগের পার্টে, লেকচারের আগের পার্টে দেয়া আছে, শুরুতেই দেয়া আছে, দেখবেন এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনের প্রত্যেকটা ভ্যালু যদি আমরা বসাই, এখানে বসালাম, এর মধ্যে আপনারা যেটা করবেন কেএল ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই সিসি, এই জিনিসটা শুরুতেই বের করে নিতে পারেন, এই পাশে লিখে নিতে পারেন। এটা হচ্ছে 0.91, এই যে 0.91। কেএল ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে 115 আর সিসি এর ভ্যালু হচ্ছে 126। এইটা 115 কে 126 দিয়ে ভাগ করলে আপনারা 0.91 পাবেন। এটা যদি করে ফেলেন তাহলে ওইখানে ইজি হবে ইয়েতে ইকুয়েশনে ভ্যালুগুলা বসানো। মানে হচ্ছে তখন এই কেএল ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই সিসির তিনটা জায়গায় সরাসরি 0.91 এর ভ্যালুটা বসায় ফেলেন। এই 0.91, 0.91, 0.91 বসালে আপনাদের ইকুয়েশনটা এইটা সলভ করা ইজি হবে। তখন আপনাদের আসলো হতো 10.98 কেএসআই। তাহলে দেখেন আমরা একটা এজিউম করছিলাম শুরুতে এফ এ, যেটা ছিল যে 0.45 এফ ওয়াই নিয়ে এজিউম করে স্টার্ট করছিলাম। 0.45 এফ ওয়াই নিয়ে যে এফ এটা আসছিল ওইটা নিয়ে এজিউম করে স্টার্ট করছিলাম আমরা অঙ্কটা। আর আমাদের এইখানে এজিউম করার পরে ট্রায়াল দেওয়ার পরে এফ এর একটা ভ্যালু আমরা পেয়েছি, সেটা হচ্ছে 10.98 কেএসআই। এখন আমরা এই 10.98 কেএসআই দিয়ে রিকোয়ার্ড এরিয়াটা দেখি তো চেক করে কতটুকু আসে। সেটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু হচ্ছে, পি স্টার এর ভ্যালু হচ্ছে 427 ইকুইভ্যালেন্ট এক্সিয়াল ফোর্সের ভ্যালু, আর এফ এটা এই যে এইমাত্র নিলাম 10.98, এই দুইটা ডিভাইড করলে আসলো 38.89 ইঞ্চি স্কয়ার। এখন আমাদের এইটা নট স্যাটিসফাইড, আমাদের ডিজাইন সেকশনের যেই সেকশনটা আমরা এজিউম করছিলাম এইটার ক্রস সেকশনাল এরিয়া কত ছিল 26.5, আর চলে আসছে কত 38.89, অনেক পার্থক্য চলে আসছে। এখন আমরা কি করব? আমরা এই ক্ষেত্রে এসে দুইটা জিনিস করতে পারি। একটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে সেকশন টেকশন চেঞ্জ করে আরো ব্লাড সেকশন নিয়ে করতে পারি, অথবা সেকেন্ড আরেকটা জিনিস করতে পারি, আমাদের এই কলামের হাইট কত আছে, আনব্রেসড লেংথ হচ্ছে 20 ফিট, 20 ফিট কলাম, এটার মাঝে কোনো ব্রেসিং টেসিং কিছুই প্রোভাইড করা নাই। এখন আমরা যদি ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ করতে না চাই,
এটা না করতে চাওয়ার একটা কারণ হতে পারে এরকম যে আমাদের যেই কমন ভেরিয়েন্টস গুলো আমরা ইউজ করি এটা হচ্ছে W8 14 12 W14 ইত্যাদি। এর মধ্যে W14 নিয়ে সবচেয়ে বড় সেকশনটা যেটা এটা নিয়ে আমরা অলরেডি একবার ট্রায়াল করে দেখছি, চেক করে দেখছি, পার্থক্যটা অনেক আসতেছে। এখন আমরা আরো বড় সেকশন আছে, আরো বড় সেকশন আমরা নিতে পারি, অথবা এই কলামের যে টোটাল লেংথ আছে 20 ফিট, এইটার মধ্যবর্তী কোন স্থানে যদি ব্রেসিং দিয়ে দেই তাহলে কি হবে, আনব্রেসড লেংথের সংখ্যা কমে যাবে। মধ্যবর্তী কোন স্থানে ব্রেসিং দেওয়া মানে মাঝে একটা সাপোর্ট চলে আসা। এইটা যদি করি, করে চেক করে দেখি আমরা সেকশনটা সেমই রেখে, মানে হচ্ছে W14x90 যেই সেকশনটা আমরা ধরছিলাম এইটা যদি একই রেখে আমরা আনব্রেসড কলামের লেংথ মানে কমাই দেই, কমাই দিয়ে চেক করে দেখি যে এটা স্যাটিসফাই করে কিনা। যদি করে তাহলে আমরা কিন্তু সেকশন সেমই রেখে ব্রেসিং প্রোভাইড করে এটা মানে ডিজাইনের জন্য, আমাদের ডিজাইন লোডের জন্য ফুলফিল করে ফেলতে পারি। এই ক্ষেত্রে এইটাই করা হয়েছে। এই যে একটা চার্ট তৈরি করে নেওয়া হয়েছে, দেখেন এই চেক ইউজিং ডিফারেন্ট লেংথ এট ওয়াই অ্যাক্সিস শর্ট ডিরেকশন। আমরা এল এর লেংথ আমরা শুরুতে যেটা ট্রায়াল নিছি এটা হচ্ছে 20 ফিটের জন্যই ছিল, মানে যেটা যতটুকু হাইট আমাদের দরকার এতটুকুর জন্য আমরা করছি। এখন পরবর্তীতে এই যে কেএল এর ভ্যালু বের করছি, সিসি করছি, কেএল ডিভাইডেড বাই 3.7 115 কেএল ডিভাইডেড বাই আর এর ভ্যালু পেয়েছি, এফ এর ভ্যালু ওই যে ওই ইকুয়েশনটা বের করে 10.92 পেলাম। তাহলে রিকোয়ার্ড এরিয়া আসলো 38.89, যেটা আমাদের যেই সেকশনটা নিচে এটার থেকে বড়, নট ওকে। এখন আমরা ওই লেংথটা একটু কমায় দিয়ে দেখি কি হয়। যদি 14 ফিট লেংথে, আপনারা এরকম একটা এক্সেল শিটে করে ফেলতে পারেন, এক্সেল শিটে চাইলে ইজি হয়ে যাবে, পরীক্ষায় যখন করবেন তখন ইজিলি ক্যালকুলেশনটা হয়ে যাবে, কঠিন তেমন কিছু হবে না। শুধু এই জায়গাটা এফ এর ভ্যালুটা যখন নেবেন এই ইকুয়েশনটা সেট করতে একটু ডিফিকাল্টিস পেতে পারেন, অথবা না করেও করতে পারেন। এক্সেল শিটে করলে আপনাদের প্র্যাকটিক্যালি পরবর্তীতে কাজে লাগবে। আমরা অনেক সময় স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রেও এক্সেল শিটে দিয়ে আমরা করি, অথবা আপনারা তো এস্টিমেশন করলে, ডিটেলস অফ এস্টিমেশনে করলে, ম্যাটেরিয়ালস এর ডিটেলস বের করতে গেলেও আমরা এক্সেল শিট ব্যবহার করে করি, ওইখানে ইকুয়েশন ইউজ করে করি। যারা পারেন তারা চাইলে করতে পারেন, এক্সেল শিটে এটা দাঁড় করায় নিতে পারেন। ওকে, আমাদের মানে যেটা লেংথ ছিল 20 ফিট আনব্রেসড লেংথ, আমরা কিন্তু লেংথ কমাচ্ছি না, আমরা মাঝে ব্রেসিং প্রোভাইড করে দেখতেছি যে ফুলফিল করে কিনা, ওই সেকশন দিয়ে করা যায় কিনা। 20 ফিট আনব্রেসড লেংথ শুরুতেই ছিল, এটা এটা আমাদের ফুলফিল হয়নি। এই যে এটা হচ্ছে টোটালটা ছিল 20 ফিট যদি ধরি, আনব্রেসড লেংথ ছিল, মাঝে কিছু ছিল না। এরপর যদি আমরা 14 ফিট নেই, 14 ফিট আনব্রেসড লেংথ নিয়ে চেক করে দেখি, সেই ক্ষেত্রে কেএল এর ভ্যালু আসবে 24.92, সিসি তো ফিক্সডই থাকতেছে 126, কেএল ডিভাইডেড বাই 3.7 81 আসতেছে, এফ এর ভ্যালু আসতেছে 15.26, এরিয়া রিকোয়ার্ড আসতেছে 27.98। এখনো ফুলফিল করে নাই, 14 ফিট হাইটে ব্রেসিং প্রোভাইড করলেও হচ্ছে না। এখন 1 ফিট করে কমায় দেখি, 13 ফিটে দিয়ে দেখি ব্রেসিং হয় কিনা। 13 ফিটেও দিলে দেখেন 13 ফিটেও হচ্ছে না, 26.87 আসতেছে, কিছুটা বেশি থেকে যাচ্ছে, নট ওকে আসতেছে। আচ্ছা, তাইলে আরেক ফিট কমায় 12 ফিটে ব্রেসিং দিলে কি হচ্ছে, তখন হয়ে যাচ্ছে 21.36 আসতেছে, 126, 69, 16.5, এই যে দেখেন 25.88, তখন রিকোয়ার্ড ক্রস সেকশনাল আসতেছে। আর আমরা নিছিলাম হচ্ছে 26.5। আমাদের W14x90 যেই সেকশনটা ছিল, হ্যাঁ W14x90, হ্যাঁ যেই সেকশনটা ছিল ওইটা 12 ফিটে গিয়ে, 20 ফিট টোটালি আনব্রেসড না রেখে 12 ফিট হাইটে গিয়ে যদি আমরা একটা ব্রেসিং প্রোভাইড করে দেই তাহলে এই সেকশনটা ওকে, এটা আমরা ইউজ করতে পারতেছি। এখন এখানে পরে আরো দুইটা ট্রায়াল করে দেখানো আছে 11 ফিট এবং 10 ফিটে। এটা কেন হচ্ছে, এইরকম যদি হয় যে আপনি সিমেট্রিক রাখার জন্য 20 ফিট হাইটের কলামের 12 ফিটে আপনি না দিয়ে আপনি 10 ফিটে দিতে চাচ্ছেন কনস্ট্রাকশন পারপাসের জন্য, তাহলে হবে কি সমান সমান উপরে 10 ফিট নিচে 10 ফিট আসতেছে। সেই ক্ষেত্রে মাঝে আপনি হয়তো স্ল্যাব প্রোভাইড করতে চাইলে তাও করতে পারতেছেন, অন্য কোনো ধরনের রুফিং প্রোভাইড করতে চাইলে তাও করতে পারতেছেন। এইরকম যদি করতে চান তাহলে 10 ফিটেও দিতে পারেন, অথবা একটা ইউনিক হাইট থাকলো 10 ফিট, অথবা আপনি 12 ফিটেই রাখতে পারেন। পরীক্ষার হলে আপনারা যেখানে এসে মিলতেছে ওইখান পর্যন্ত রেখে দিলেই হবে, মানে এই পরের দুইটা ট্রায়াল লাগবে না, অত কিছুর দরকার নাই। যেই যদি 12 ফিটে এসে বা এরকম হাইটে এসে ট্রায়ালটা মিলে যায়, ইয়েটা ফুলফিল করে, আপনারা যেই সেকশনটা নিয়ে করতেছেন এটা যদি ফুলফিল করে, এখানে এসেই এই এই এতটুকু পার্ট ডান করে দিবেন, ওকে দিয়ে দিবেন। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা যদি 12 ফিট, 11 ফিট অথবা 10 ফিটে আমরা ব্রেসিং প্রোভাইড করি, তাহলে আমরা শর্ট ডিরেকশনের ক্ষেত্রে কলামের যে সাইজটা নিছি এটা ওকে আছে,
শর্ট ডিরেকশনের ক্ষেত্রে মানে হচ্ছে তার উইক ডিরেকশনের ক্ষেত্রে, কলামের উইক ডিরেকশনের ক্ষেত্রে ডিজাইনটা ফুলফিল করতেছে, সেকশনটা ফুলফিল করতেছে। ওকে, এখন আমরা লং ডিরেকশনের ক্ষেত্রে যাই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি বলে যাচ্ছি আর কি। আর যেটা হচ্ছে যে কোশ্চেন এরাইজ করবে, বাসায় যদি প্র্যাকটিস করেন সেম অঙ্কটাই জাস্ট দেখে দেখে করতে থাকেন, তাহলে হয়তো প্রশ্ন আসবে, কোশ্চেন এরাইজ করবে, তখন আবার আপনারা মানে আমাকে জিজ্ঞেস করবেন, তখন ইজি হবে আর কি। এখন একটু বুঝতে একটু ইয়ে লাগতে পারে, প্রসিডিওরটা লম্বা বাট অত কঠিন কিছু না, ইকুয়েশন বসানো, ট্রায়াল এরর করা। এরপরে হচ্ছে আমরা ওয়াই ডিরেকশনে দেখে ফেলছি, এখন এক্স ডিরেকশনে দেখব, স্ট্রং ডিরেকশন অথবা লং ডিরেকশন যেটা ওই দিকে। আরেকবার আমি আপনাদেরকে ফিগারটা দেখাচ্ছি। এই যে এখন আমরা এই আগে ফার্স্টে যে ট্রায়ালটা করছি এটা হচ্ছে তার এই ডিরেকশনের জন্য ইবি, এখন করব বিসি ডিরেকশনের জন্য, এটা হচ্ছে তার স্ট্রং লং ডিরেকশন এক্স ডিরেকশন, এটার জন্য করব সেম প্রসিডিওর, সেম ইকুয়েশন, সবকিছু সেম। শুধুমাত্র এই যখন আমরা বিমের স্টিফনেসটা নিব, ওই লং ডিরেকশনে বিমের স্টিফনেসটা নিব, বিমের লেংথটা 50 ফিট ছিল, এটা এখানে আসবে। বাকিটুকু দেখেন তখন জিবি এর ভ্যালুটা 1.25 চলে আসবে। আগে জিবি এর ভ্যালুটা কত আসছিল, 0.63 আসছিল, আর এইখানে এসে জিবি এর ভ্যালুটা 1.25। এই পরিবর্তনের জন্য বাকিটুকু যা চেঞ্জ হওয়ার হবে ভ্যালুগুলা চেঞ্জ হবে। জি এ তো 10, ওই যে হিঞ্জ সাপোর্টের জন্য 10 থাকতেছে, জিবিটা 1.25 আসতেছে। জিবি যদি 1.25 আসে তাহলে কে এর ভ্যালুটাও চেঞ্জ হবে, 1.9 আসবে। আগে কত আসছিল, 1.78 নোমোগ্রাফ থেকে, গ্রাফের প্লটিং থেকে, আর এখন আসবে 1.9। তাই যদি হয় তাহলে দেখেন সেম ইকুয়েশন গুলা ইউজ করি, কে এল ডিভাইডেড বাই আর। এখানে এসে আরেকটু চেঞ্জ আছে, আগেটায় আমরা ওয়াই ডিরেকশনে আর এর ভ্যালু নিছিলাম, এই যে এই আগে নিছিলাম ওয়াই ডিরেকশনের ভ্যালু, এই যে আর ওয়াই এর ভ্যালু 3.7 নিছিলাম, এটা কোথায় আছে, এই যে এখানে আছে। এখন আমরা নিব আর এক্স এর ভ্যালু, আর এক্স ইকুয়াল টু 6.14, যেহেতু আমাদের এক্স ডিরেকশনে, এই যে আর এক্স এর ভ্যালু 6.14, এটা সমাধান করলে আসলো 74 সেম। আর সিসি এর ভ্যালু আগের মতোই থাকতেছে 126, যেহেতু এই ইয়েগুলা একই, পাই ই এবং এফ ওয়াই এর ভ্যালুগুলা আনচেঞ্জড। ওকে, এখন তাহলে আরেকটা জিনিস আপনারা পাশে করে রাখবেন এই জায়গায়, যে সিসি কেএল ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই সিসি। কেএল ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালু হচ্ছে 74 আর সিসি এর ভ্যালু হচ্ছে 126। তো কেএল ডিভাইডেড বাই আর কে সিসি দিয়ে ডিভাইড করে যা আসে এটা পাশে নোট করে রেখে দিলেন, তাহলে তখন হবে এখানে সরাসরি এই ভ্যালুটা কেএল ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই সিসি এর যে ভ্যালুটা ওইটা সরাসরি এখানে বসায় দিতে পারবেন। যদিও এখানে স্প্লিট করে দেখানো, আপনাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এইটার ভ্যালুটা আগেই পাশে নিয়ে নিতে পারেন, লিখে নিতে পারেন। সেই ক্ষেত্রে তখন এই ভ্যালুটা সরাসরি এখানে বসায় দিবেন, 74/126 এর যে ভ্যালুটা। আচ্ছা, এখন এই প্রত্যেকটা ভ্যালু সেট করার পরে এটা ক্যালকুলেশন করবেন, করলে 15.98 এটা আসবে। এখন দেখেন এইটা কি ফুলফিল করে কিনা, এটার জন্য এই অ্যালায়েবল স্ট্রেসের জন্য এরিয়া রিকোয়ার্ড হচ্ছে 427, যথারীতি এক্সিয়াল ইকুইভ্যালেন্ট ফোর্সের জন্য 427, এটা পেয়ে গেছি আমরা আগেই। আর এখন পেলাম এফ এর ভ্যালুটা এই 15.98, তাহলে ডিভাইড করলে আসতেছে 26.73 ইঞ্চি স্কয়ার, দরকার 26.5। এখনো কিন্তু রিকোয়ার্ড ভ্যালুটা মানে যেটা দরকার, এটা আমরা যেটা নিছি, যেই সেকশনটা বসাতে চাচ্ছি আমরা ওইখানে W14 × 90, ওইটার যে ক্রস সেকশনাল এরিয়া 26.5 ইঞ্চি স্কয়ার, ওইটার থেকে বেশি আছে। সো এইটার ক্ষেত্রেও আমরা একই আনব্রেসড লেংথের সংখ্যা একটু কমাই দিলে সম্ভবত আমাদের আর সেকশন চেঞ্জ করা লাগবে না। এটাই আমরা দেখব, যদি 20 ফিট আনব্রেসড লেংথ না রেখে মাঝে যদি 19 ফিটে এসে একটা সাপোর্ট প্রোভাইড করি, জাস্ট 1 ফিট কমাই দেই, তাহলে আপনারা দেখেন এই 26.09 আসতেছে, তখন 26.5 এর থেকে কম, তখন এসে ডিজাইনটা ওকে হয়ে যাচ্ছে। এখন আপনারা 19 ফিট না রেখে 19 ফিট না রেখে একটা ইউনিক হাইট যদি নেন 18 ফিট বা 16 ফিট, তাও নিতে পারেন, কিন্তু আমাদের 19 ফিটেই কিন্তু ডিজাইনটা ওকে হয়ে যাচ্ছে। আপনারা এখানেও আবার বলতেছি, পরীক্ষার খাতায় যখন করবেন আপনারা 19 ফিট পর্যন্ত রাখলেই এনাফ, এতটুকু যেখানে সেই ডিজাইনটা ওকে হয়ে যাচ্ছে রাখতে পারেন। আর শুধু লাগছে নিচে এই জন্যই নোট করে লেখা স্যার আছে আমাদের স্যার হ্যাঁ হ্যাঁ আমাদের 3টা থেকে স্যার একটা ক্লাস ছিল স্যার, আপনি যদি স্যার শেষ ও করে আচ্ছা দিতেন আচ্ছা, আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা অলমোস্ট ডান, আরেকটু বাকি আছে। এই অঙ্কের পরবর্তী অংশটা পরে মানে পরের ক্লাসে করাবো, এখান পর্যন্ত বলে দিচ্ছি। দেখেন এখানে এসে
এল 20 ফিট ছিল, আমরা 19 ফিটে নিয়ে আসছি পরীক্ষার খাতায়। আপনারা যখন এক্সামে দিবেন তখন যেই লেংথে এসে ফুলফিল হয়ে যাচ্ছে অতটুকু রেখে দিবেন। এখানে ফার্দার দেওয়া হয়েছে জাস্ট কনস্ট্রাকশন পারপাসের জন্য। আপনারা যদি এই হাইটটা ব্রেসিংটা যে কোনো জায়গায় না দিয়ে একটা মানে নিচে অন্য কোনো জায়গায় প্রোভাইড করতে চান, তাহলে আপনারা ফার্দার ট্রায়াল করে দেখাইতে পারেন। আচ্ছা, এইটা মোটামুটি এতটুকু পর্যন্ত ছিল চেক ওয়ান। চেক ওয়ান যেটা করলাম, আমাদের এই সেকশনটার জন্য ডিজাইন ওকে করে দেখাই দিছি। এখন নেক্সট ক্লাসে আমরা যেটা করব, সেম অঙ্ক কিন্তু চেক টুটা করব। চেক টুটা করব এলায়েবল স্ট্রেস ফর্মুলা, একটা ফর্মুলা ইউজ করে। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা গেলোর্ডের বইয়ের 429 নাম্বার পেজে দেয়া আছে। ইকুয়েশন নাম্বার হচ্ছে 623A। আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। এই ইকুয়েশনটা ইউজ করে আমরা এই সেকশনটা ঠিক আছে কিনা চেক করে দেখব, তাইলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এই অঙ্কটার এই অংশটুকু নেক্সট ক্লাসের জন্য থাকলো। পরবর্তীতে ওই এইটা করে আমরা ওই যে দুই ধরনের সেকশনের, ডিফারেন্ট দুই ধরনের সেকশনের জন্য ডিজাইনের অঙ্ক করব। ওকে, আজকে এই পর্যন্তই। আপনারা রুল নাম্বার লিখে থাকলে আপনারা যাদের ক্লাস আছে চলে যেতে পারেন বা সবাই লিভ নিতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম।